হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আলোচনা হবে তার মধ্যে আছে সার্চ ওয়ারেন্ট ছাড়াই ইমিগ্রেন্টদের ধরপাকড় করছে আইস, এবং এ নিয়ে ইমিগ্রেন্টদের মধ্যে মারাত্মক ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রে অর্ধেক জনসংখ্যা বেকারত্বে ভুগছে এবং এই বেকারত্বের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এর প্রতিকার কী, এ বিষয়ে আমরা আলোচনা করব। গত সপ্তাহ থেকে এ পর্যন্ত প্রায় 8,70,000 মানুষ আনএমপ্লয়মেন্ট ক্লেম করেছেন। শীতের শুরুতে নিজেদের কিভাবে সুরক্ষিত করবেন, এই যে শীত আসছে এবং শীতের শুরুতে আপনারা জানেন নানান ধরনের রোগ এবং ব্যাধির শিকার হই আমরা, এবং আমরা বিভিন্নভাবে ডাক্তারদের কাছে যাই, ওষুধ সেবন করি, কিন্তু ওষুধ ছাড়া নিজে কীভাবে হেল্প করবো এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। এছাড়া সমসাময়িক প্রসঙ্গ অনেকগুলোই থাকবে, আমরা আলোচনা করব আজকে এই বিষয়গুলো। দর্শক, আপনারা যারা টেলিভিশনে আছেন তাদেরকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, তাদেরকে ওয়েলকাম করছি। আর যারা ফেসবুকে দেখছেন তাদেরকে অভিনন্দন, ওয়েলকাম করছি এবং বিষয়টি অনুষ্ঠানটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা প্রথমেই যাব দিনের আপডেট জানার জন্য নাজমুল হাসানের কাছে। জনাব নাজমুল হাসান, আপনার কাছে দিনের আপডেট জানার জন্য যাচ্ছি। এর আগে আমি আমার প্যানেলের যারা আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন ডক্টর শওকত আলী, লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক। নাজমুল হাসান আমাদের সাথে আছেন ডক্টর ইমরুল কবির, আমাদের সাথে আছেন অ্যাটর্নি ইসরাত স্বামী। আমি প্রথমে যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে দিনের আপডেট জানার জন্য। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ সব প্যানেলিস্ট। ইসরাত আপা ভালো আছেন আপনি নিশ্চয়ই? আমাদের অধ্যাপক শওকত আলীর মন এত খারাপ কেন বুঝলাম না। অর্থনীতিবিদরা আমেরিকাতে তো মন চাঙ্গা থাকার কথা, বাট উনার আজকে মনটা এত খারাপ কেন বুঝলাম না। কি মিড লাইফ ক্রাইসিস নাকি? এনিওয়ে, আমেরিকার এখন মিডিয়ার ক্রাইসিস চলতেছে, প্যান্ডেমিকে শওকত সাহেবের মিড লাইফ ক্রাইসিস। এনিওয়ে, আনফরচুনেটলি অর ফরচুনেটলি, যাই হোক, আমি উনাকে একটু চাঙ্গা করার চেষ্টা করছি, কিন্তু উনার মন এত খারাপ কেন বুঝতে পারলাম না। 500 লোকের 10টা বাড়ি, তার এত মন খারাপ থাকবে? বাড়ি ভাড়া পাচ্ছেন তো ঠিক মতো সবাই থেকে? যাই হোক, অবস্থা নিউ ইয়র্কের অবস্থা খুব ভালো। আমরা প্রতিদিনে বলে যাচ্ছি এবং আজকেও বলছি। তবে আজকে একটা কথা এই পাশাপাশি বলতে চাই যে নিউ ইয়র্কের যে অবস্থা আমরা এতদিন ভালো বলেছি, প্রায় 43 দিন হবে হয়তো, খুব সম্ভবত 1%-এর নিচে। এই 42 দিন পর আজকে কিন্তু নিউ ইয়র্কের ইনফেকশন রেট, নিউ ইয়র্ক স্টেটের ইনফেকশন রেট যেটাকে আমরা বলি সংক্রামক রেট, সেটা 1% অতিক্রম করছে, এবং হুইচ ইজ বেশি না, 1.02%, বাট টানা প্রায় 42 দিন 1 কিংবা 1%-এর নিচে থাকার পর আজকে সেটি উঠলো, এবং এতে মনে হচ্ছে কিছুটা আপটিক হচ্ছে, এবং এই জন্যই নিউ ইয়র্কবাসীকে একটু সতর্ক হতে হবে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে আমেরিকার প্রায় 22টি স্টেটে, যতটুকু আমি লেটেস্ট খবরটা পেয়েছি, আপটিক অর্থাৎ কোভিড-19 সংক্রমণ বাড়ছে, এবং এটি আমাদের জন্য একটু উদ্বেগের কারণ। এবং সেই জন্য গভর্নর আজকেও বলেছেন যে খুব সতর্কতার সাথে আমাদেরকে চলাফেরা করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং ব্যবহার করতে হবে অবশ্যই। যদিও আজকে ওয়াশিংটন পোস্টে একটা রিপোর্ট বেরিয়েছে যে এই কোভিড-19 মিউটেশনটা, নতুন করে একটা মিউটেশন হচ্ছে, সেই মিউটেশনটা কোভিড-19 খুব বেশ শক্তিশালী, এবং মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং এর মাধ্যমে সেটাকেও নিয়ন্ত্রণ করা যাবে কিনা বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশ ফাঁপড়ে পড়েছেন, বেশ চিন্তা ভাবনায় পড়েছেন। সেটি ওয়াশিংটন পোস্টের রিপোর্ট। গভর্নর কুমো আজকে যে খবরটা আমি বলি, নিউ ইয়র্ক সিটির মেয়রও আজকে সাংবাদিক সম্মেলন করেছেন, তবে উনি গভর্নর্স আইল্যান্ডে গিয়ে, এবং সেই বিষয়টা আমি একটু পরে বলছি। প্রথমে নিউ ইয়র্ক স্টেটের খবরটা দেই, যে স্টেটে 19.5 মিলিয়ন লোকের বসবাস, এবং সেখানে গতকাল টেস্ট হয়েছে 92,953, হুইচ ইজ রেকর্ড নাম্বার, অলমোস্ট বলা যায় 1 লক্ষের কাছাকাছি, এবং সেখানে পজিটিভ চিহ্নিত হয়েছে 955, এবং পার্সেন্টেজ ওয়াইজ সেটি হচ্ছে 1.02%। এর আগের দিন ছিল সেটা 0.94%, 1%-এর নিচে। এবং গতকাল কোভিড-19 আক্রান্ত হয়ে সমগ্র নিউ ইয়র্ক স্টেটে হাসপাতালে ভর্তি ছিলেন 500, এর আগের দিন ছিল সেটা 490। এবং দুর্ভাগ্যজনক হলো সত্য, গতকাল আমরা 2 জন নিউ ইয়র্কারকে হারিয়েছি, নিউ ইয়র্কবাসীকে, নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দাকে হারিয়েছি কোভিড-19। এর আগের দিন ছিল 5 জন।
মোটামুটি এই হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের খবর আপনি বলেছে, এবং গভর্নর কিছু অ্যানাউন্সমেন্টও করেছেন আজকে, সেটা আমি একটু পরে আসি। আগে নিউ ইয়র্ক সিটির কথাটা বলে নেই। আজকে কিন্তু নিউ ইয়র্ক সিটিতে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন আমাদের নিউ ইয়র্ক সিটি মেয়র ব্লাজিও। তিনি আজকে গভর্নরস আইল্যান্ডে গিয়ে সাংবাদিকদের কিছু অ্যানাউন্সমেন্ট করেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন, যেটি এতদিন তিনি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করতেন। এবং আজকে তিনি যে কথাটি বলার চেষ্টা করছেন যে নিউ ইয়র্ক পৃথিবীকে পথ দেখাবে কিভাবে এই কোভিড-19 এর মোকাবিলা করা যায়, সেই সাথে বিজ্ঞানের যে বিভিন্ন ধারা, বিভিন্ন সূচনা, যার মাধ্যমে এই জলবায়ুর কথা যেটা আমরা এখন বলছি, সারা বিশ্বে জলবায়ুর প্রকোপে আমাদের যে পরিবর্তনের প্রকোপ যেটা আমরা ফিল করছি, শুধু যুক্তরাষ্ট্র নয়, পৃথিবীর সব দেশই, বাংলাদেশও তার মধ্যে একটি, এবং সেটাও যাবে কিভাবে মোকাবেলা করা যায় সেটার জন্য নতুন দিক নির্দেশনা, নতুন মডেল সৃষ্টি করবে নিউ ইয়র্ক সিটি। যে নিউ ইয়র্ক সিটি কোভিড-19 এর সময় পৃথিবীর সবচেয়ে আক্রান্ত সিটি হিসাবে বিবেচিত ছিল মার্চ মাসে, এপ্রিল মাসে, মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অন্তত পক্ষে, এবং সেই শহরটি, সেই সিটি আজকে পৃথিবীকে দিক নির্দেশনা দিচ্ছে কিভাবে এই কোভিড-19 কে মোকাবেলা করা, এবং সেই জন্য তিনি, এবং এই কোভিড-19 কে মোকাবেলা করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটি, সেটি হচ্ছে টেস্টিং এবং ট্রেসিং। এবং আজকে আপনারা জানেন যে টেস্টিং এ বেশ কিছুদিন ধরে আমরা অভিযোগ পাচ্ছি অনেকে 48 ঘন্টা কিংবা 4 দিন, 3 দিন, 4 দিন মিনিমাম লেগে যাচ্ছে টেস্টের রেজাল্ট পেতে। আমি পিসিআর টেস্টের কথা বলছি, অ্যান্টিবডি টেস্টের কথা বলছি। যদিও বর্তমানের প্রেক্ষাপটে অ্যান্টিবডি টেস্টের গুরুত্বটা অনেকখানি কম, তার পাশাপাশি র্যাপিড টেস্টিংও চালু হয়েছিল, যেটাকে 15 থেকে 20 মিনিটের ভিতরে রিপোর্ট পাওয়া যায়। আজকে মেয়র ব্লাজিও যে ফ্যাসিলিটি ওপেন করেছেন, কথা বলেছেন, সেখানে 24 ঘন্টার ভিতরেই রেজাল্ট পাওয়া যাবে। বর্তমানে 2 থেকে 3 দিনের ভিতর পাওয়া যাচ্ছে, এবং সেখানে গড়ে 20,000-এর বেশি টেস্ট রেজাল্ট দিনে সম্ভব হবে। এবং এইটি আপাতত নিউ ইয়র্ক সিটি হেলথ এন্ড হসপিটাল ডিপার্টমেন্টের হসপিটালগুলোর মাধ্যমে যে টেস্টগুলো নেওয়া হবে, সেই টেস্টের রেজাল্টটা এই ল্যাবরেটরিতে থেকে রেজাল্টটা পাঠানো হবে। এবং সেই জন্য মেয়র আজকে বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেছেন, এবং তিনি এটাও বলেছেন যে টেস্টিং এর ব্যাপারে নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেট সারা বিশ্বে একটি মডেল হিসাবে চিহ্নিত হতে চায়, এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন। নিউ ইয়র্কের ট্যালেন্ট দিয়ে, নিউ ইয়র্কের নিজস্ব অর্থায়ন কিছুটা হলেও, এবং নিউ ইয়র্কের মোটামুটি মানুষের সহযোগিতায় তারা পৃথিবীকে দেখাতে চান যে নিউ ইয়র্ক ক্যান ডু, নিউ ইয়র্ক পারে, এবং নিউ ইয়র্ক আবার ফিরে আসছে, রিসার্জেন্স হচ্ছে, সেটি আজকে মেয়র বলার চেষ্টা করেছেন। আর যে খবরটি তিনি দিয়েছেন যে সেটা হসপিটাল অ্যাডমিশনে নিউ ইয়র্ক সিটিতে পরশুদিন ভর্তি হয়েছিলেন 55 জন, এবং কোভিড-19 কেস গড়পড়তার হিসাবে ছিলেন 326 জন দৈনিক, যেখানে 550 হচ্ছে লিমিট, এবং রেজাল্ট ছিল 0.02%, এর আগের দিন ছিল 0.75%। যাক, মোটামুটি হচ্ছে নিউ ইয়র্ক সিটির এই অবস্থা। এবং বর্তমানে মাস্ক ব্যবহার, আপনারা জানেন যে মাস্ক ব্যবহারটাকে বাধ্যতামূলক নিউ ইয়র্ক শহরে, বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্টে এবং অন্যান্য সব জায়গাতেই যেখানে জনসমাবেশ সেখানে মাস্ক ব্যবহার করার কথা বলা হচ্ছে, যতখানি সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং যাতে মেনটেন করা যায়। আজকে ভ্যাকসিনের ব্যাপারে গভর্নর কুমো কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে তিনি কোন ভ্যাকসিনের যে পলিটিসাইজেশন অর্থাৎ রাজনীতিকরণ করা হয়েছে ভ্যাকসিনকে, সেটার সাথে নিউ ইয়র্ক স্টেটের কোনো সমর্থন থাকবে না। নিউ ইয়র্ক স্টেট নিজস্ব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেই ভ্যাকসিনটিকে কার্যকর মনে করবে নিউ ইয়র্কবাসীকে সেটাই বিতরণের ব্যবস্থা তারা করবে। এটা গভর্নর কুমোর ঘোষণা যে তিনি ফেডারেল গভর্নমেন্টের কোনো বিষয়, কোনো সিদ্ধান্তকে সরাসরি নিউ ইয়র্কবাসীর উপর চাপিয়ে দিতে চান না, যতক্ষণ পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটের হেলথ ডিপার্টমেন্ট নিশ্চিত না হবেন যে এটি কার্যকর একটি ভ্যাকসিন, সেটি তিনি বলেছেন। এবং আজকে গভর্নর আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে যারা বাবা মা যাদের সন্তানরা স্কুলে যায় তাদের জন্য খুব হেল্পফুল, সহায়ক হবে। তিনি বলেছেন যে নিউ ইয়র্ক স্টেট একটি কোভিড-19 রিপোর্ট কার্ড ড্যাশবোর্ডের মাধ্যমে, কম্পিউটার, আপনারা জানেন এখন ডিজিটাল ব্যবস্থাপনাকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে সর্বত্রই, সর্বক্ষেত্রেই, এবং সেই ক্ষেত্রে তিনি একটি কোভিড-19 রিপোর্ট কার্ড ড্যাশবোর্ডের কথা ঘোষণা করেছেন। এবং সেখানে প্যারেন্টস এবং টিচারদের কনফিডেন্সটা যাতে ফিরে আসে স্কুল রিওপেনিং এর ক্ষেত্রে, সেই জন্য এই কাজটি করা হয়েছে। এবং সেখানে সব ধরনের ডাটা থাকবে, সে অনলাইনের ডাটা যে কেউ দেখে নিতে পারবেন। সেটা হচ্ছে স্টুডেন্টদের ভিতরে যে ডাটাগুলির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে
যে নাম্বার অফ পজিটিভ ইনফেকশনস অফ স্টুডেন্টস, তার স্টুডেন্টদের পজিটিভ ইনফেকশন কিরকম হচ্ছে, স্টাফদের কিরকম হচ্ছে, এবং স্কুল ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটার বর্ণনা থাকবে, যাতে বাবা মার পক্ষে ইজিয়ার হয়, সহজ হয়, যে তারা সেটা দেখে নিতে পারেন। এবং তারা নাম্বার অফ স্টুডেন্ট কতগুলো অন সাইটে সেখানে যাচ্ছে, কোন দিন যাচ্ছে, সমস্ত বিস্তারিত তথ্য, এবং স্টুডেন্ট স্টাফ কারা কিভাবে কখন টেস্ট পজিটিভ চিহ্নিত হচ্ছেন সেটাও থাকবে। এবং সেই ড্যাশবোর্ডটি আপনার নিউ ইয়র্ক স্টেটের ওয়েবসাইটে গেলেই তার আলাদা একটি পেজ করা হয়েছে, সেখানে আপনি সেটা দেখতে পারবেন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সবচাইতে বেশি কোভিড আক্রান্তের স্টেট হিসাবে নিউ ইয়র্ককে ছাড়িয়ে গিয়েছে ক্যালিফোর্নিয়া। সেখানে 8 লক্ষেরও বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছে। আমরা নিউ ইয়র্কবাসীরা এখন ক্যালিফোর্নিয়ার পরে আক্রান্তের দিক থেকে, তবে মৃতের হার দিক থেকে নিউ ইয়র্ক এখনো উপরে। 30,000-এর বেশি মানুষ এই নিউ ইয়র্ক স্টেটে প্রাণ হারিয়েছেন কোভিড-19-এ। আর ক্যালিফোর্নিয়াতে হত হননি, কিন্তু ক্যালিফোর্নিয়াতে সংক্রমণের সংখ্যা বেশি। এবং সেখানে জানেন সমগ্র যুক্তরাষ্ট্রে এখন 7 মিলিয়নেরও বেশি মানুষ কোভিড-19-এ এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এবং মারা গিয়েছেন 2 লক্ষেরও বেশি মানুষ। আজকে আরেকটি আশাব্যঞ্জক খবর, বিশেষ করে যারা আনএমপ্লয়েড আছেন তাদের জন্য, সেটি হচ্ছে যে গভর্নর কুমো বলেছেন যে যারা পোল ওয়ার্কার, আগামী নভেম্বরের নির্বাচনে যে প্রক্রিয়াটি শুরু হচ্ছে, সেই নির্বাচনী প্রক্রিয়ায় যারা কাজ করবেন, তারা যদি আনএমপ্লয়মেন্ট বেনিফিট ক্লেমও করেন, আনএমপ্লয়েড থাকেন, তাদের আনএমপ্লয়মেন্ট বেনিফিট পেতে উপরি মানে এই ইলেকশনে কাজ করার পরও তারা যে অর্থ পাবেন, সেই সাথে আনএমপ্লয়মেন্ট বেনিফিট পেতে কোনো অসুবিধা হবে না। তারা আনএমপ্লয়মেন্ট কন্টিনিউ করতে পারবেন এই পোল ওয়ার্কার হিসেবে কাজ করার পরও। এবং সেটি তিনি আজকে একটি এক্সিকিউটিভ অর্ডার জারি করেছেন, যাতে সেটা কোনো বাধা প্রাপ্ত না হয়। এটি একটি ভালো সাইন, কারণ এখন প্রচুর বিপুল সংখ্যক লোকের প্রয়োজন হচ্ছে ইলেকশনের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই কিছুদিনের ভিতরেই এই ভোট কেন্দ্রগুলিতে গিয়ে জনগণ ভোট দিয়ে আসতে পারবে। ইলেকশনের দিন তো পারবেই, তার আগে আর্লি ভোটিং যখন শুরু হবে তখন তারা ভোট দিতে পারবে। এবং সেই জন্য বিপুল সংখ্যক পোল ওয়ার্কার, নির্বাচনে কাজের লোকের দরকার। এবং তারা একটু আগে আমি বলেছি, যারা নির্বাচনে কাজ করবেন তারা আনএমপ্লয়মেন্ট থাকলেও আনএমপ্লয়মেন্ট বেনিফিট তারা কন্টিনিউ করতে পারবে। এটা খুবই টেম্পোরারি একটা এমপ্লয়মেন্ট, এটা আনএমপ্লয়মেন্ট বেনিফিটকে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না। আর এই প্যান্ডেমিকের কারণে সমগ্র যুক্তরাষ্ট্রে কলেজে ভর্তির সংখ্যা 2.5% কমে গিয়েছে। এই ব্যাপারে আমাদের অধ্যাপক শওকত আলী ভালো বলতে পারবেন, উনি কলেজের প্রফেসর মানুষ। ওনার ছাত্র কি কমেছে কিনা বেড়েছে সেটা উনি বলতে পারবেন, কিন্তু যে ডাটাটা আমি পাচ্ছি তাতে দেখা যাচ্ছে 2.5% কম এনরোলড হয়েছে এবার। আরেকটি জিনিস হচ্ছে যে এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। আমরা মনে করি যে এতদিন মনে করতাম যে ইয়ং অ্যাডাল্ট, যারা তরুণ আছে, তারা মোটামুটি কোভিড-19 কে সংক্রমণ সামলাতে সক্ষম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা আক্রান্ত হলেও তাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সংস্পর্শে এসে তাদের বয়স্ক আত্মীয় স্বজন। এটি একটি উদ্বেগজনক খবর। এবং এটি এই জন্যেই, এবং আরেকটি জিনিস দেখা যাচ্ছে যে এই ইয়ং যারা আছে, যারা অ্যাডাল্ট এবং ইয়ং, তারা খুব ট্রাভেল করছেন এখন। এবং এই ট্রাভেলের পরে তারা যখন ঘরে ফিরে আসেন, তাদের মাধ্যমে সংক্রমণের সংখ্যা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করেছে। এবং এই আশঙ্কাটি প্রকাশ করেছে কিন্তু সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। তারা বিভিন্ন রকম তথ্য যাচাই বাছাই করে, বিশেষ করে জন হপকিন্স থেকে যে রিপোর্টটি তারা সংগ্রহ করে, তার মাধ্যমে তারা এটি পেয়েছেন। এবং তারা বলেছেন যে অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স এবং মাস্ক ব্যবহার তো আছেই, এই ট্রাভেলের ব্যাপারেও ইয়ং অ্যাডাল্টদের একটু সতর্ক থাকা উচিত। এবং তারা 1000, আপনি জানেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়টি ম্যারিল্যান্ডে অবস্থিত বাল্টিমোরে, এবং সেখানকার প্রায় 1000 ম্যারিল্যান্ড বাসীর উপরে গবেষণা চালিয়ে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এবং তারা আরো একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে যারা ঘন ঘন পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করেন, মোর দেন 4 টাইমস, তারা সম্ভাবনা তাদের বেশি, 4 গুণ বেশি তারা কোভিড-19 এর সংক্রমিত হওয়ার ক্ষেত্রে যদি সতর্ক না থাকেন, তাদের ক্ষেত্রে সেটি সম্ভাবনা বেশি সার্স কোভিড-19 এর ভাইরাস আক্রান্ত হওয়ার ব্যাপারে। আজকে আরেকটি গবেষণা, যেটা বেশ কিছুদিন আগে আমি একবার উল্লেখ করেছিলাম, আজকেও সেটি এসেছে, সেটি হচ্ছে যে অনেকেই কিন্তু চুল হারিয়ে ফেলছেন। এবং এই কোভিড-19 এর সরাসরি কোভিড-19 এর কারণে তারা চুল হারাচ্ছেন না, চুল হারাচ্ছেন
কোভিড-19 আক্রান্ত হয়ে তাদের যে স্ট্রেস লেভেলটা বেড়ে যায়, মানসিক অশান্তির সৃষ্টি হয়, সেই কারণে তারা এই চুল হারাচ্ছে। এবং অনেকেই চুল যে কমে গেছে তারা প্রথমে টের পান না, পরে যখন টের পান তখন হয়তো সন্দেহ করেন কোভিড-19 কে। কিন্তু আজকে যে গবেষণা রিপোর্টটি এসেছে তাতে দেখা যাচ্ছে এটি কোভিড-19 এর সরাসরি কারণ নয়, কোভিড-19 এর ফলে সৃষ্ট এই মানসিক দুর্বলতা থেকেই এই জিনিসটা আসছে বলে তারা বলেছেন। হেয়ার লস যেটাকে বলেন, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল স্ট্রেসের কারণে এটা হচ্ছে। আজকে আরেকটি খবর সারা বিশ্বে, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের বাইরে, সেটা হচ্ছে এই প্রথম ভারতের একজন মন্ত্রী কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এবং আপনারা জানেন ভারত এই মুহূর্তে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দেশ হিসেবে পরিচিত কোভিড-19 সংক্রমণের ক্ষেত্রে। সেখানে একজন মন্ত্রিসভার, নরেন্দ্র মোদী মন্ত্রিসভার একজন সদস্য আজকে প্রাণ হারিয়েছেন এই কোভিড-19 আক্রান্ত। একটু আগে তাহের বলেছে আনএমপ্লয়েড, যুক্তরাষ্ট্রে আনএমপ্লয়েডদের সংখ্যা, এবং আজকে যে হিসাবটি আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে গত সপ্তাহে আনএমপ্লয়মেন্ট ছিল 8,25,000 মানুষ আনএমপ্লয়মেন্ট ফাইল করেছে। যদিও এক সময় এটি প্রায় 20 লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, এখন সেটি 8,25,000 এসে ঠেকেছে। আরেকটা কথা বলেছে আজকে যে ফেডারেল ট্রেড কমিশন আজকে একটি রিপোর্ট দিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে এই কোভিড-19 এর কারণে বিভিন্ন রকম জালিয়াতিতে সমগ্র আমেরিকার মানুষ প্রায় 145 মিলিয়ন ডলার জালিয়াতির মাধ্যমে হারিয়েছে, লুজ করেছে। এটা খুবই উদ্বেগ, এবং এই জালিয়াতির প্রক্রিয়াটা এখনো চলছে। এবং আরেকটি কথা, আজকে সিটি গ্রুপ, সিটি ব্যাংকের যে মালিক তারা সিটি গ্রুপ আজকে রিলিজ করেছে, সেটি হচ্ছে যে রেসিজম অর্থাৎ বর্ণ বৈষম্যের কারণে আমেরিকার ইকোনমি এ পর্যন্ত $16 ট্রিলিয়ন হারিয়েছে, লস করেছে এই বর্ণ বৈষম্যের কারণে। এটা সিটি গ্রুপ, যারা সিটি ব্যাংকের মালিক, তাদের রিপোর্ট। আর একটি আশাব্যঞ্জক খবর বাংলাদেশের জন্য হতে পারে, অনেক দেশের জন্য, যে সমস্ত দেশ থেকে ইমিগ্রেন্টরা যুক্তরাষ্ট্রে আছেন তাদের জন্য। আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে কোভিড-19 এর কারণে জব লস, চাকরি লস, মানসিক অশান্তি, এই সমস্ত কারণে রেমিটেন্স যুক্তরাষ্ট্র থেকে কমে যাবে। তা কিন্তু ঘটেনি গত 6 মাসে। এবং আজকে নিউ ইয়র্ক টাইমস একটি বিশাল রিপোর্ট করেছে এই রেমিটেন্সের উপরে, এবং তাতে দেখা যাচ্ছে যে প্যান্ডেমিকের কারণে যেখানে জব লস হয়েছে অনেকের, কিন্তু রেমিটেন্স লস হয়নি, বরং রেমিটেন্স বেড়েছে কিছু কিছু দেশের ক্ষেত্রে, এবং বাংলাদেশ তার ভিতরে অন্যতম। রেমিটেন্স যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্সের পরিমাণ বেড়েছে, এবং এই তথ্যটা নিউ ইয়র্ক টাইমস পেয়েছে যে বিভিন্ন মানি ট্রান্সফার কোম্পানির এক্সিকিউটিভদের সাথে কথা বলে তারা সেটি পেয়েছে। এবং এই ক্ষেত্রে ভারতও একটি দেশ যেখানে বিপুল সংখ্যক রেমিটেন্স, বিপুল অর্থের রেমিটেন্স সেখানে ফেরত গিয়েছে। আজকে আরেকটি নতুন খবর আমরা যে পেয়েছি, কিছুদিন আগে এখানে একজন এসেছিলেন এয়ারলাইন্সের, তিনি বলেছিলেন যে পিসিআর টেস্ট ছাড়া অন্য কোনো টেস্টের মাধ্যমে এয়ারলাইন্স গুলো প্যাসেঞ্জারদের কাছ থেকে সেই সার্টিফিকেটটা নেয় না, পিসিআর টেস্ট দিতে হবে, এবং সেটি 24 ঘন্টা, 48 ঘন্টা কিংবা ম্যাক্সিমাম 48 ঘন্টা আগে হতে হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে জার্মান এয়ারলাইন্স, লুফথানসা নিজেরাই টেস্ট চালু করছে প্যাসেঞ্জারদের জন্য, এবং সেটি হচ্ছে র্যাপিড টেস্টিং। এবং সেই র্যাপিড টেস্টিং তারা ব্যবহার করে প্যাসেঞ্জারদের জন্য, কারণ আপনারা জানেন একটু আগে আমি বলেছি যে র্যাপিড টেস্টের রেজাল্টটি 15 থেকে 20 মিনিটের ভিতর পাওয়া যায়। এটি আরো তাড়াতাড়ি করা যায় কিনা সেটির চেষ্টা করা হচ্ছে। তো লুফথানসা সেটি ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, এবং আপাতত তারা সেটি ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাসের জন্য করতে যাচ্ছে র্যাপিড টেস্টিং এয়ারপোর্টে। কিন্তু যতটুকু ধারণা করা হচ্ছে যে অন্যান্য এয়ারলাইন্স গুলো খুব দ্রুত নিজেদের র্যাপিড টেস্টিং চালু করবে এয়ারলাইন্সে। তারা এখন আর বাইরের ল্যাব থেকে করানো টেস্টকে অতটা আস্থায় নিতে পারছে না, সেই জন্য তারা র্যাপিড টেস্ট। আজকে আরেকটি খবর যেটা বলতে চাচ্ছিলাম, তার দুটি খবর আছে। একটি হচ্ছে অ্যাবসেন্টি ব্যালট। একটু আগে আমি বলেছিলাম যে অ্যাবসেন্টি ব্যালটটি মোটামুটি নিউ ইয়র্ক স্টেটের জন্য তো সবাই দিতে পারবে অ্যাবসেন্টি ব্যালট, কিন্তু আজকে পেনসিলভেনিয়ার একটি শহরে একটি গার্বেজ ক্যানে বেশ কিছু অ্যাবসেন্টি ব্যালট পাওয়া গেছে, যেগুলি ডোনাল্ড ট্রাম্পের 9টি ব্যালট পাওয়া গেছে, তার ভিতরে 7টি ছিল ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দেওয়া অ্যাবসেন্টি ব্যালট। এবং এই জন্য ইতিমধ্যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস ডিপার্টমেন্ট ঘোষণা দিয়েছে, এফবিআই তদন্ত শুরু করেছে কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে কাস্ট করা অ্যাবসেন্টি ব্যালট গুলো গার্বেজে গিয়ে জায়গা পেল।
শেষ করছি আরেকটি খবর, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটু দুঃসংবাদ। আজকে তিনি আপনারা জানেন যে রুথ বেইডার গিন্সবার্গ সুপ্রিম কোর্টের বিচারপতি, তার মরতজা কফিনটি কংগ্রেসে রাখা আছে এবং সেখানে সবাই শ্রদ্ধা প্রদর্শন করছে। তিনি প্রথম মহিলা বিচারপতি যার মরদেহ কংগ্রেসের ভবনে রাখা হলো। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প শ্রদ্ধা জানাতে গিয়ে সেখানে বেশ কিছু মানুষ তাকে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, তার বিরুদ্ধে স্লোগান দিয়ে তাকে একটু নাস্তানাবুদ করানোর চেষ্টা করেছে, যেটা হোয়াইট হাউস খুব ক্ষোভ প্রকাশ করেছে এই বিষয়টি। এবং আপনারা জানেন যে আমেরিকার রাজনীতি এখন কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, যে একজন প্রেসিডেন্ট মরদেহ প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েও হ্যাকেল হচ্ছেন। মোটামুটি এই অবস্থা আজকে। আর আপাতত পরবর্তীতে আবার কথা হবে আপনাদের সাথে। সবাই আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লেটেস্ট আপডেট। আমরা যাচ্ছি ব্যাটনি ইসরাত শামী আপনার কাছে। আপনার সাউন্ড প্লিজ আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, সব প্যানেলিস্টদেরকে, আমার দর্শকদেরকে। থ্যাংক ইউ সো মাচ। সো হোয়াট ইজ দ্য লেটেস্ট, কি আছে ইমিগ্রেশনের আজকে? ইমিগ্রেশনের রিসেন্ট যেটা হচ্ছে যে আবারও আইস খুব ধরপাকড় করছে, ডিটেনশনে নিয়ে যাচ্ছে। অনেক অনেক মানে আর্লি ইন দ্য মর্নিং এন্ড লেট ইন দ্য নাইটে আর কি এই ইয়েগুলো তারা চালায়, অভিযানগুলো। তো আমরা যেটা এখন দেখছি যে আমাদের বেশিরভাগ যারা অ্যারেস্টেড হচ্ছে ওনাদের প্রায়র কোনো ক্রিমিনাল কনভিকশন আছে, অথবা কোনো ক্রিমিনাল চার্জ আছে, অথবা কোনো ধরনের মানে ফ্রড কমিট হয়েছে ইমিগ্রেশন মানে কাগজপত্রের মধ্যে আর কি। তো এই ধরনের 70 থেকে 85% অ্যারেস্ট এভাবে হচ্ছে। তার মানে যে নর্মাল অ্যারেস্ট হচ্ছে না তাও সেটাও হচ্ছে। নর্মালি কারো যদি ডিপোর্টেশন অর্ডার থেকে থাকে ওনাদেরকে অ্যারেস্ট করছে। সো এই জন্য আমরা আগে কিন্তু তাহের ভাই আপনার টাইম টিভির মাধ্যমে আমরা অনেক দর্শকদেরকে জানানোর চেষ্টা করেছি যে এই বিপদগুলো থেকে কিভাবে মানে সাময়িকভাবে মানে প্রোটেকশন নিতে পারেন আর কি ওনারা। যেটা আমরা বলেছি যে কখনোই আনটাইমলি আপনি যদি কাউকে এক্সপেক্ট না করেন এবং আনটাইমলি কেউ আসছে, প্লিজ দরজা খুলে দিবেন না। সেটা হচ্ছে ফার্স্ট থিং। দরজা না খুললে আইসের এখতিয়ারে এই ক্ষমতা নাই যে দরজা ভেঙে ঢুকতে পারবে। সো যদি কখনো মনে করেন যে আপনি কেউ নক করেছে এবং আপনি অ্যান্সার করেন কে আসছে, সেটা আপনি জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করার পরে যদি বলে যে আমরা এরকম, অনেক সময় আইস কিন্তু মিথ্যা কথাও বলে যে আমরা একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন করছি, তোমাদের এই লোকটাকে আমরা উইটনেস হিসাবে নিব, এরকম ধরনের কথাও বলে তারা। সো আপনার এটা যারা যদি আপনাদের বাসায় এরকম কেউ লোক থেকে থাকে যাদের কোনো ক্রিমিনাল কনভিকশন আছে, অথবা ডিপোর্টেশন অর্ডার আছে, অথবা ইললিগাল কোনো কাগজপত্র নেই এখানে থাকার, সো এই ধরনের লোক যারা আছেন তারা যেন প্রিকশন নেন, আগে একটা প্ল্যান করেন যে যদি এরকম কেউ আসে আপনার বাসায় সবাইকে ইনফর্ম করে দেবেন যে কেউ যেন দরজা না খোলে, ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং হচ্ছে যদি আনসার করেন কেউ কে আসছে জিজ্ঞেস করেন, তাহলে জিজ্ঞেস করবেন ওনাদের কাছে কেন আসছেন। তখন ওনারা অনেক সময় বলে যে আমরা আইসের লোক, তখন আপনারা জিজ্ঞেস করবেন কেন এখানে, তখন ওরা একটা নাম বলবে যে এই নামের এই লোকটা এখানে থাকে কিনা। তখন যদি থাকে তখন আপনার কোনো দরকার নেই ওনাকে বলার যেখানে থাকে কিনা, তখন উনি বলবে যে আমি ওকে অ্যারেস্ট করতে আসছি, এই কথাটা যদি বলে তখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাছে কি কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে অথবা সার্চ ওয়ারেন্ট আছে। ওরা বলবে আপনাকে যে কোনো একটা কাগজ দেখাবে, দেখতে মনে হবে যে রিয়েলি অফিসিয়াল ডকুমেন্ট, কিন্তু আপনি ওখানে দেখবেন কোনো জাজের সিগনেচার করা আছে কিনা। কারণ সার্চ ওয়ারেন্ট এবং অ্যারেস্ট ওয়ারেন্ট গুলো জাজরা এত সহজে সাইন করেন না। সো ইউজুয়ালি ওনাদের কাছে ওইগুলো থাকে না, অ্যারেস্ট ওয়ারেন্টও থাকে না, সার্চ ওয়ারেন্টও থাকে না। সো এইগুলো যদি আপনি সন্দেহজনক মনে করেন আপনার খুলতে হবে না এবং কিছু বলতেও হবে না, আপনি চুপ করে বসে থাকলে হবে। আর একটা সেকেন্ড থিং হচ্ছে যে যদি আপনি অ্যাক্সিডেন্টলি দরজা খুলেও দেন তাহলে আপনাকে কোনো অ্যান্সার করতে হবে না, আপনি বলবেন যে আমি সাইলেন্ট থাকবো এবং আমার যতক্ষণ কোনো লয়ার আসবে না আমি কোনো অ্যান্সার করব না। এটা আবার আইস যখন আপনাকে আসবে, আপনি ঘরের মধ্যে ঢুকে গেছে, তখন আপনি আবার অ্যারেস্টটাকে রেজিস্ট করবেন না।
আইসের অফিসারের নাম জিজ্ঞেস করবেন, আইডি নাম্বার জিজ্ঞেস করতে পারেন, এবং আপনার যদি ভিডিও ক্যামেরা থাকে, আপনি আইস যদি আপনার ঘর অথবা কোনো কিছু আপনার ঘরে তছনছ করে, কোনো ডকুমেন্ট খুঁজে, আপনি ভিডিও করতে পারেন, এই সিনারিওটা ছবি তুলতে পারেন। কিন্তু যদি আপনার অ্যারেস্ট আপনি হয়ে যান ফর এক্সাম্পল, তখন আপনি আইসের সাথে যাবেন, কিন্তু কিছুই কোনো ইনফরমেশন আইসকে দিবেন না। আপনি বলবেন যে আই নিড আ লয়ার, আমার লয়ার না আসা পর্যন্ত আমি কোনো কথা বলবো না, যাতে করে আপনি কোনো ডেরোগেটরি কমেন্ট করে দিবেন না যেটা আপনাকে হার্ট করবে পরে কেসে। এবং এই জিনিসগুলো এত বেশি হচ্ছে যে দরজা খোলাটা হচ্ছে মেইন কারণ। আর যদি আপনি মনে করেন যে আপনাকে গাড়িতে স্টপ করলো এবং আপনি ড্রাইভিং সিটে আছেন, তখন তারা আপনাকে আপনার আইডি কথা জিজ্ঞেস করতে পারে। আইডি এবং অ্যাড্রেস, এই দুইটা কথা আপনি বলবেন, বাকি আর কোনো কথা বলবেন না। এবং যদি প্যাসেঞ্জার সিটে কেউ থাকে, প্যাসেঞ্জার সিটে সে যদি কিছু না বলতে চায়, they cannot ask her. So if she want to say or he want to say name and address, it's fine. যদি বলতে না চায়, বলতে পারবে না। এবং তার গাড়ির যদি সার্চ করতে চায়, সেটা আপনি বলবেন যে আমি কনসেন্ট দিচ্ছি না, আই এম নট কনসেন্টিং। যদি তারপরেও জোর করে আইস করে, সেটা আপনার একটা গ্রাউন্ড থাকে, পরবর্তী পর্যায়ে আপনি একটা গ্রাউন্ড হিসেবে এটা ইমিগ্রেশন কোর্টে হোক অন্য কোর্টে হোক আপনি এটা ইউজ করতে পারবেন। তো এই জিনিসগুলো আমাদের দর্শকদের খুবই খুবই প্রয়োজনীয় রাইট নাও, এখন এর জন্য, যে আপনি যদি জানেন যে আপনার এই সিচুয়েশনটা আছে, তাহলে আপনি আগে থেকে প্রিপারেশন নিতে পারেন, একটা প্ল্যান করতে পারেন। যদি এরকম মিসহ্যাপ হয়, তাহলে কাকে আপনার ফ্যামিলি মেম্বার কন্ট্যাক্ট করবে, অথবা আপনার ফ্রেন্ড কেউ, অথবা আপনি কি করবেন, এরকম একটা প্ল্যানিং আপনি করতে পারেন যে হোয়াট এম আই গোয়িং টু ডু নেক্সট। দেখেন, আমরা বেশিরভাগ মানে মনে করি যে আমার এই টার্নটা আসবে না, আমার এটা হবে না, ওইটা অন্য জনের হচ্ছে। সো এটা চিন্তা না করে আমার যদি কোনো সিচুয়েশন থাকে, সেটা আমি কিভাবে সলভ করব, সেটা অ্যাটর্নির সাহায্য নিতে পারেন। আপনার যদি প্রাইভেট অ্যাটর্নি নিতে না পারেন, এখানে অনেক লিগ্যাল এইডের পাবলিক ডিফেন্ডার আছে, ইমিগ্রেশন, আমেরিকান সিভিল লিবার্টিজ আছে, ইউনিয়ন, বিভিন্ন জন আছে যারা আপনাকে ফ্রি অ্যাডভাইসও দেয়। সো আমার অ্যাডভাইস হচ্ছে, যদি কারো সিচুয়েশন থাকে, প্লিজ প্লিজ ডিটেনশনে যাওয়ার আগে এই জিনিসগুলো সলভ করলে অনেক ইজি হয়। ডিটেনশনে চলে গেলে আপনার এবং আপনার ফ্যামিলির সবার খুবই কষ্ট হয় তখন, এবং এটা ডিল করা, আপনি ডিটেনশনে থেকে এটা ডিল করা, ইটস নট ইজি। সো আর প্যান্ডামিকের জন্য ইটস ইভেন মোর ডিফিকাল্ট, কারণ এখন আরেকটা জিনিস হচ্ছে যে যাদেরকে ডিটেনশনে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের এখন ফ্যামিলির যে ভিজিট, সেই রাইটটাও রেস্ট্রিক্টেড বিকজ ডিউ টু এই করোনা ভাইরাসের জন্য। সো এটা আপনার জন্য আরো ডিফিকাল্ট যাতে না হয় এই সিচুয়েশনটা, সেটা আপনি ওই সিচুয়েশন খারাপ, এই মানে মিসহ্যাপটা হওয়ার আগেই আপনি একটা ডিসাইড করেন যে হোয়াট ইউ গোইং টু ডু, এটা আপনি প্ল্যান করতে পারেন আপনার ইয়েটা। গত জুলাই অগাস্টে প্রায় মোর দেন 2000 পিপল ডিটেনশনে নিয়ে গেছে আইস, এবং আমরা সবাই জানি যে বেশ কিছু লোককে ডিপোর্টও করা হয়েছে, যাদের ডিপোর্টেশন অর্ডার অলরেডি বলবৎ ছিল। তো যেটা করা যায়, যদি ডিপোর্টেশন অর্ডার আপনার থাকে, দেয়ার আর মেনি রিজন, আপনি ওটাকে মোশন টু রিওপেন করতে পারেন। আপনার যদি অ্যাবসেন্সিয়া ডিপোর্টেশন হয়ে থাকে, যার মানে হচ্ছে যে আপনি জানতেন না, কিন্তু আপনার কেসের ডেট ছিল যেদিন আপনি হয়তো জানতেন না এবং আপনি জান নাই, এবং আপনার বিরুদ্ধে সেই দিন হয়তো ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে অ্যাবসেন্সিয়াতে, সেটাও আপনি রিওপেন করার চেষ্টা করতে পারেন। ইভেন যদিও এখন লাইক অনেক বছর হয়ে গেছে আপনি না করে বসেছিলেন, কিন্তু এখন আপনি এটা রিওপেন করার চেষ্টা করতে পারেন। থ্যাংক ইউ আমি আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমি দুটো জিনিস আপনার কাছে একটা ছোট ব্রেকের পরে জানতে চাই। একটা হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি যে ইমিগ্রেশন এখন অনেকেরই সিটিজেন হয়ে গেছেন, কিন্তু তাদের সিটিজেনশিপ ব্যাকগ্রাউন্ড চেক করছে ওয়েদার যে তারা সত্যিকার অর্থেই কোনো ধরনের ভুলভ্রান্তি করেছেন কিনা। যদি ভুলভ্রান্তি করেন, তাহলে তাদেরকে তাদের যে ন্যাচারালাইজেশন, এটাকে তারা করবে। এই বিষয়টি আমরা আপনার কাছে জানার চেষ্টা করবো এই ছোট্ট একটা ব্রেকের পর। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরই ফিরবো, আমাদের সাথেই থাকুন। I'm
I'm New York City's Health Commissioner, Dr. Dave Choksi. As a father myself, it is important to me that our children remain healthy, especially at this time. As you prepare your child to go back to school, don't forget to schedule their well visit with their pediatrician. Make sure your child is up to date on their routine vaccinations. Vaccines are safe and critical in protecting your child from illness and infections. If you need help finding a pediatrician, call 311. Your child may be eligible for free medical care. পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামি কাবাব, পোহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমার্ক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418। ডাইনেস্টি সুপারমার্কেট বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে 37th অ্যাভিনিউ 75th স্ট্রিটে বিশাল পরিসরে ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। নিউ ইয়র্কের এই ব্যস্ত জীবনে কেনাকাটার জন্য আমার একমাত্র পছন্দের সুপারমার্কেট হলো ফুড ডাইনেস্টি। কি নেই এখানে? আমদানিকৃত মাছ, হালাল মাংস, তাজা শাকসবজি, নিত্য প্রয়োজনীয় সকল কেনাকাটার জন্য আস্থার এক নাম ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। প্রতিদিন ফ্রি ডেলিভারি তো আছে, আর সেই সঙ্গে রয়েছে বুধ ও শুক্রবারে 10% সিনিয়র ডিসকাউন্ট। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা যেটা আলোচনা করছিলাম আগে ইমিগ্রেশন নিয়ে, আবার রিসার্চ আমি আপনার কাছে আসবো এই বিষয়টি নিয়ে আলাপ করার জন্য। বাট তার আগে আমি যাচ্ছি একটু ডক্টর শওকত আলী আপনার কাছে। ডক্টর শওকত আলী, আপনার সাউন্ড একটু আনমিউট করতে হবে প্লিজ। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে আপনি একজন ইকোনমিস্ট এবং যুক্তরাষ্ট্রে বেকারত্ব, কোভিড-19 সব মিলিয়ে একটা বিগ ম্যাস হয়ে আছে। হোয়াট ইজ দ্য ফিউচার অফ দ্য জব মার্কেট? এখন বর্তমানে 50% যারা জব আগে হারিয়েছিল, আউট অফ দ্য টোটাল অ্যামাউন্ট 50% মানুষ এখনো আনএমপ্লয়মেন্ট রয়ে গেছে। তো আমি এই যে প্রশ্নটা আপনি করছেন, আমি মনে হয় যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এটাকে সিজনাল এমপ্লয়মেন্ট বলে। তো এখানে কিছু বাড়বে, এমপ্লয়মেন্ট কিছু বাড়বে, কিন্তু এগুলো সবই টেম্পোরারি জব আমরা বলে থাকি। জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে আবার আনএমপ্লয়মেন্টটা বেড়ে যাবে। তো এখন যে বিষয়টা সব থেকে বড় হয়ে দেখা দিয়েছে সেটা হলো 35% বিজনেস যেগুলো ব্যাংকরাপ্ট হয়ে গেছে, এগুলো পার্মানেন্টলি সরে গেছে, তারা আর আসবে না। আমরা যদি আশেপাশের দোকানপাটগুলো দেখি, তাহলে দেখি আমার নেবারহুডে পার্কসেলভেই আমি দেখছি যে সুই স্টোর, অনেকগুলো সুই স্টোর বন্ধ হয়েছে, ডেলি বন্ধ হয়ে গেছে, রেস্টুরেন্ট তো হয়েছেই। যেগুলো আছে সেগুলো কোনো রকম ওই যে সাইডে একটু টেন্ট দিয়ে কোনো রকম ডক্টর শওকত, আমার মনে হয় আপনার সাউন্ড, আপনার ভিডিও স্টাক হয়ে গেছে আপনার ইন্টারনেট সমস্যার কারণে। রেস্টুরেন্ট, তো সেখানে দেখা যাবে যে শীতকালে আপনি এখানে আরো একটা ধাক্কা খাওয়া যাবে। তো ফলে জব কখনো কিছু কিছু কোনো ক্ষেত্রে কোনো সেক্টর একটু বাড়লেও অন্য সেক্টর থেকে সে যখন কমে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে মাইনাস প্লাসে জিনিসগুলো প্রায় ওই গড়ে সমান হয়ে যাচ্ছে। এই কারণে আপনার 50% মানুষ সবসময় কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগের যেটা ছিল তার থেকে আনএমপ্লয়েড তারা রয়ে গেছে। বড় বড় দোকানগুলো আপনি দেখেন যে হোম ডিপো, লোস বা অন্যান্য যারা বিগ ইনভেস্টমেন্ট করে মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলো,
আজকে যে কোনো ইকুইপমেন্ট যদি আপনি দেন অর্ডার, দেখা যায় যে 1-1.5 মাসের ভিতরেও তারা দিতে পারছে না। তার কারণ হলো ওখানে ওই সময় যে একটা পাইপ লাইনে যে জিনিসগুলো এসে হাজির হবে, এগুলো ওই সময় এমপ্লয়েড মানুষ ছিল না, অর্থাৎ এই জিনিসগুলো ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলোতে কাজ করা যায়নি। এখন এগুলো যদি শুরু হয় তাহলে আমি আশা করছি যে আবার হয়তো আপনার কিছুটা সুবিধা করে, ডিপেন্ডিং আপনার হচ্ছে ভাইরাসের যে ইম্প্যাক্টটা কি হবে সেকেন্ড ওয়েভ। যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো খুলে যাচ্ছে, তারপরে সাবওয়েতে মানুষ চলাচল করছে, অনেকে কেয়ারলেস ভাবে চলাফেরা করছে, সবকিছু মিলে এমনি একটা ফ্লু সিজন তো চলবেই শীতকালে। এইগুলো যদি আমরা ঠেকাতে না পারি তাহলে আমার ধারণা হচ্ছে যে আমাদের অবস্থা খারাপ হবে। আর যেভাবে নিউ ইয়র্ক স্টেট প্রথম দিকে কন্ট্রোল করছিল সেটা যদি আমরা করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে এমপ্লয়মেন্ট কিছুটা ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। হাউএভার যে এমপ্লয়মেন্ট গুলো হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আপনার অনলি 1/3 পিপল গো ব্যাক টু দেয়ার পার্মানেন্ট জব। তার মানে সব জবই প্রায় টেম্পোরারি হয়ে গেছে। দি নেচার অফ দি জব ইজ, এখন যে এমপ্লয়মেন্ট এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে যে টেম্পোরারি কায়দায় করছে। আজ আপনি দেখেন নিউ ইয়র্ক সিটি দেখেন ফার্লো করা হচ্ছে, কয়দিন পরে ফার্লো করা রাখা যায় না। ফার্লোর নেক্সট হচ্ছে আপনার আনএমপ্লয়মেন্ট তৈরি করা। তো এখন নিউ ইয়র্ক স্টেটের বেসিক্যালি যদি এইভাবে করতে হয় তাহলে দেখবেন এখানেই স্টেট ওয়াইজ আমরা দেখবো আনএমপ্লয়মেন্ট এখানে বেড়ে গেছে। সো কখনো আমরা প্রেডিকশন করতে পারছি না, ইকোনমিস্টরা কিছু বলতে পারছে না। অন দ্য আদার হ্যান্ড আপনার যারা রিটায়ার করেছে, রিটায়ারমেন্ট সেভিংস অ্যাকাউন্ট যাদের আছে বা কিছু মানুষের যাদেরকে সেভিংস অ্যাকাউন্ট ছিল তারা কিন্তু অনেকেই প্রায় নিঃশেষ হয়ে যাওয়ার পথে, অনেকে ঘর ভাড়া দিতে পারছে না। আপনি এটা জানেন, এটা বিরাট বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই সব কিছু মিলে যদি আপনি দেখেন তাহলে দেখেন যে এমপ্লয়মেন্ট যদি ঠিক মতো ক্রিয়েট না হয় তাহলে এর যে রিলেটেড যে বিজনেস সাইকেল যেটা আমরা ম্যাক্রো ইকোনমিতে বলি যে হুইচ ইজ কানেক্টেড ইচ আদার, এই জিনিসগুলো যদি ঠিক মতো না হয় তাহলে আমরা যে কথা আপনি বলছেন যে আমরা এটা কিন্তু বড় মেসের ভিতরে চলে গিয়েছি। এটা ব্যাখ্যা দেওয়া ইকোনমিকদের পক্ষে বড় কঠিন হয়ে যাচ্ছে। সাথে সাথে কিন্তু আপনার রিসেশন চলছে। এই রিসেশনটা যদিও দেখেন আপনি যে রেট অফ ইন্টারেস্ট এত লো, যেটা আমরা আগেও আলোচনা করেছি, অথচ ব্যাংকগুলো কিন্তু মর্টগেজ লোন তারা দিতে পারছে না। বাড়িঘর কেনা ইন জেনারেল মার্কেট কোন সেক্টরে কোন মানে ধরেন সিঙ্গেল বা ইনভেস্টমেন্ট 2 ফ্যামিলি 3 ফ্যামিলির হয়তো বা ডিমান্ড একটু বেড়ে গেছে, কিন্তু ব্যাংকগুলো কিন্তু 2-3 ফ্যামিলির কোন মর্টগেজ দেয় না, তারা দিচ্ছে সিঙ্গেল ফ্যামিলি রিফাইন্যান্স। তাহলে আপনার ইকোনমিক যে কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি বিগ ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও যে সেখানে একটা স্থবিরতা রয়ে গেছে। আবার যখন আমরা দেখলাম যে স্টিমুলাস মানিটা দেওয়া হয়েছে, যে কথাটা আমাদের নজরুল হাসান উল্লেখ করেছে যে $100s of billion মিসইউজ হয়ে গেছে, এটা যারা ক্রুক বা যারা এই ধরনের করাপশনের সাথে জড়িত বা বিগ বিজনেসের সাথে জড়িত তারা এই মানিটা খেয়ে ফেলেছে। এটা ইকোনমিক্সে আমাদের কোনো প্রোডাক্টিভিটির কাজে কখনো লাগেনি। তো ফলে এইটা যদি এইভাবেই চলতে থাকে তারপরে ইলেকশনে যে কথাগুলো আমরা জানি বা দেখছি সেখানে যদি আরেকটা মেস ক্রিয়েট হয় যে কে ইলেকশন হলো, কে হোয়াইট হাউস থেকে দৌড় মারবে না, যাবে না, তার যাওয়ার দরকার নেই, সে মনে করলো যে আমার ভোটগুলো কাউন্ট না হলে আমি ঘর থেকে যাবো না, হোয়াইট হাউস থেকে যাবো না। এই সব কিছু মিলে ভাই সত্যিকার অর্থে তাইর ভাই এটা আমরা অত্যন্ত বিপদের ভিতরে আছি। আর এক সেকেন্ড আমি বলি, এখানে নাজমুল হাসান একটা কোশ্চেন করেছে যে স্টুডেন্ট শর্টেজ হয়েছে, তার মূল কারণটা হলো যে আমরা এমনি $40 বিলিয়ন লস করেছি, কারণ ফরেন স্টুডেন্ট কিন্তু যুক্তরাষ্ট্রের কেউ আসেন, হায়ার এডুকেশনের জন্য তারা জার্মানে যাচ্ছে, কানাডাতে যাচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে। সো ইট ইজ আওয়ার টোটাল লস গেল একটা। আর একটা হলো আপনার স্কুলে একটা ফেয়ার হয়, এটাকে আমরা বলি কলেজ ফেয়ার। এই কলেজ ফেয়ারটা হয় জেনারেলি সামার টাইমে, কখনো মার্চ এপ্রিল মেতে এটা করা হয়। এক একটা কলেজ ইউনিভার্সিটি এই কানেকশন গুলো তারা তৈরি করে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট এনরোলমেন্ট বাড়ানোর জন্য। আনফর্চুনেটলি ডিউ টু কোভিড-19 এই জিনিসগুলো কেউ করতে পারেনি, ফলে স্টুডেন্টরা সেখানে একটা যায়নি। এটা 1 নম্বর ফ্যাক্টর। 2 নম্বর হলো অধিকাংশ ফ্যামিলিতে তো আনএমপ্লয়মেন্ট রয়ে গেছে, অনেকের শোকাতর, কেউ বাপ হারিয়েছে, মা হারিয়েছে, অথবা কেউ অসুস্থ হয়েছে, অথবা এমনও হয়েছে যে যাদের এই রোগটা হয়েছিল তারা এখনো বিভিন্ন ভাবে সাফার করছে। ফলে এখন বিশেষ করে লোয়ার ইনকাম গ্রুপ
তারা লেখাপড়ার দিকে এগিয়ে যাচ্ছে না, যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আসলে তো শিক্ষা তো তাদের জন্যই বেশি দরকার। তো ফলে সেক্ষেত্রে যদি আপনি যান, এডুকেশন তো একটা ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে দেখবেন যে ইন টার্মস অফ এডুকেশনাল ইনভেস্টমেন্টে সেখানে দেখা যাচ্ছে আগ্রহটা নাই। ফলে শর্টেজ স্টুডেন্ট হওয়াতে বিশেষ করে MBA MA এবং PhD হায়ার এডুকেশনে মারাত্মক একটা ধকল দেখা দিচ্ছে। কতদিন চলবে এটা বলা মুশকিল, তবে এটা এখনই আমরা এখানে ধরা পড়ে গেছি। সব থেকে সারপ্রাইজিং যেটা, যুক্তরাষ্ট্র যা আমি কখনো দেখিনি, যে এই বিষয়গুলো নিয়ে একাডেমিক্যালি তেমন কোনো উচ্চ বাচ্চ কোথাও আপনি দেখেন, সমস্ত টেলিভিশন রেডিওতে টক শো হচ্ছে পলিটিক্স নিয়ে, এইসব নিয়ে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য ইকোনমি এবং এর দ্য ফিউচার অফ দ্য ইকোনমি, ফিউচার অফ দ্য এডুকেশন, ফিউচার অফ দ্য ডেভেলপমেন্ট নিয়ে আমি খুব শক এন্ড সারপ্রাইজ যে আমরা পুরো গোটা জাতি বলতে আমি আমেরিকান জাতিকে বোঝাচ্ছি, যে কিভাবে আমরা স্থবিরতার দিকে যাচ্ছি। এবং এটা ভালো না। আপনার পলিটিক্যাল যে সিস্টেমে দেখেন যে কথাগুলো আমরা শুনছি, এটা সত্যি একটা মানসিক রোগ তৈরি করছে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের মানুষদের ক্ষেত্রে। একটা প্রেসিডেন্ট কিভাবে বলে যে আমি যাব কি না যাবো এটা ডিপেন্ড করে যে ব্যালটে কিভাবে ভোট টোট হচ্ছে, এগুলো আমার দেখতে হবে, চিন্তা ভাবনা করবো। এই যে জিনিসগুলো টোটালি ননসেন্স, এবং এর ইম্প্যাক্ট পড়ছে সারা দুনিয়াতে। সো যুক্তরাষ্ট্রে যে জিনিসগুলো মারাত্মকভাবে এখানে ক্ষতিকর, এটা কিন্তু এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এমনকি ইউরোপের দেশগুলোতেও তা ছড়িয়ে পড়ছে। তো ফলে আমরা এই ইন জেনারেল যদি ইকোনমিক্স আপনি বলেন ইকোনমিক্সদের এই বিষয়ে কি করার বা কি প্রেডিকশন আছে, ইট ইজ টোটালি কনফিউজিং ভাই। এর কোনো ট্রেন্ড নাই, এর কোনো স্ট্যাটিস্টিক্স নাই, এর কোনো ডাটা নাই। দিস ইজ টোটালি এ মেস। দ্যাটস অল আই ক্যান সে ফর দ্য টাইম বিং। ডক্টর শওকত, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনার কাছে পরে আমি আসবো যদি সময় থাকে, তাহলে যে রিসেশনের সম্ভাবনা কতটুকু, আশঙ্কা কতটুকু আছে ইন ফিউচার, এটা জানার জন্য আমরা যাচ্ছি ডক্টর ইমরুল কবির আপনার কাছে। ডক্টর ইমরুল, আপনি জানেন যে শীতকাল আসছে এবং এই শীতকালে অনেকেই বিভিন্ন ধরনের শারীরিক আপনার অসুস্থতায় ভোগেন, এবং আপনি বলেছিলেন যে টিপস আছে যে এই ফলের মধ্যে আমরা কিভাবে আমাদের স্বাস্থ্যকে ভালো রাখবো, এই বিষয়ে কিছু টিপস আছে। এই টিপসগুলো আপনাকে জানতে চাচ্ছি। জি, থ্যাংক ইউ তাহের ভাই। দর্শক, আজকে আমি আপনাদের 5টা টিপস দেব হাউ টু স্টে ফিট এন্ড হেলদি, কিভাবে হেলদি এবং ফিট থাকা যায় এই ফলের সময় এবং কামিং উইন্টারের সময়। নাম্বার 1, যেটা সবচেয়ে বেশি আমাদেরকে বদার করে এই ওয়েদার চেঞ্জের সময়, সেটা হচ্ছে অ্যালার্জি। তো অ্যালার্জি বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু সবচেয়ে মেইন কারণ হচ্ছে যে আপনার পোলেন অ্যালার্জি। তো সেটার জন্য দেখা যাচ্ছে যে অনেকেই মিলিয়ন্স অফ পিপল এফেক্ট করে, এবং সেটা আমাদের লাইফস্টাইলকে প্রতিদিন অনেকে কাজে যেতে পারে না, কলেজে বা অন্যান্য সমস্যা তাদের তৈরি হচ্ছে অ্যালার্জির জন্য। সো এটা নাম্বার 1 একটা ফ্যাক্টর। সো আপনার অ্যালার্জির জন্য ডেফিনেটলি ডক্টরের সাথে কথা বলেন এবং পর্যাপ্ত যে ভালো ওষুধটা সেটা আপনি খান। অনেকের ক্ষেত্রে যে ওভার দ্য কাউন্টার ওষুধ কাজ করে না, তখন ডেফিনেটলি প্রেসক্রিপশন মেডিসিন আপনাদের নিতে হবে। এছাড়া যদি কারো অ্যাজমা থাকে, শ্বাসকষ্ট থাকে, এবং যারা কোভিড-19 এফেক্টেড হয়েছেন তাদের কিন্তু এমনিতেই শ্বাসকষ্ট থাকে, কিন্তু তাদের যদি এখন আবার অ্যালার্জির কারণে আরো শ্বাসকষ্ট তৈরি হয়, তখন কিন্তু তাদের একটা বড় রকমের প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো সেই জন্য আপনারা ডক্টর দেখিয়ে, যদি অ্যালার্জি আসেও ডক্টর দেখিয়ে আপনারা ঠিক মতো ওষুধ খান, যেন আপনাদের অন্যান্য সমস্যা তৈরি না হয় বা বড় রকমের সমস্যা তৈরি না হয়। নাম্বার 2 হচ্ছে যে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, দিন ছোট হয়ে আসতেছে, সন্ধ্যার সময় একটু ঠান্ডা পড়তেছে, যারা বিকালবেলা হাঁটাচলা করতেন, যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, ওয়েট বেশি, কোলেস্টেরল বেশি, তো তাদের ক্ষেত্রে এখন সবচেয়ে সুন্দর সময় হচ্ছে দিনের বেলা বা সকালের দিকটা হাঁটা, 12টার আগে ওই সময়টাতে হাঁটা। ওই সময়টাতে ওয়েদারও ভালো থাকে, তো ওই সময়টাতে হাঁটাচলা করলে এবং এক্সারসাইজ গুলো যেগুলো আমরা এখানে প্রোগ্রামের মাধ্যমে আপনাদের যেরকম দিচ্ছিলাম টিপস গুলো, সেগুলো আপনারা এখন দিনের বেলায় ফলো করবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেদিন আপনারা এক্সারসাইজ করবেন সেদিন আপনারা মিনিমাম 10 গ্লাস পানি খাবেন, আর রেগুলার ডেতে আপনারা এক্সারসাইজ না করলে মিনিমাম 8 গ্লাস করে পানি পান করতে হবে। আর এক্সারসাইজের নিয়মটা হচ্ছে, আবারও বলছি, 30 মিনিট এক্সারসাইজ। এই 30 মিনিটটা আপনি 10 মিনিট করে করতে পারেন, বা 15 মিনিট করে দুবেলা করতে পারেন, বা যদি আপনার শরীরে কুলায়, আপনার যদি অভ্যাস থাকে, তাহলে স্ট্রেট 30 মিনিট করে করবেন। এরকম এক্সারসাইজ আপনি 7 দিনের মধ্যে 5 দিনই করতে হবে সুস্থ থাকার জন্য। নাম্বার 3 হচ্ছে ইমিউনিটি বুস্টার্স। ইমিউনিটি এই সময় আপনার অন্যান্য শারীরিক সমস্যা হতে পারে বা রোগ হতে পারে, যেরকম তার মধ্যে একটা হচ্ছে ফ্লু, বিভিন্ন রকম সর্দি। তো সেই জন্য আপনাদের ইমিউন বুস্ট করার জন্য, এবং কোভিড যদি ইন কেস ফেরত আসে, সেই জন্য আপনাদের ইমিউন বুস্টিং এর ওই ধরনের সুস্থ থাকার জন্য খাবার খেতে হবে, যেরকম ফলমূল, শাকসবজি, যে সমস্ত, মোট কথা যে খাবার আপনাকে ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করবে, যে সমস্ত খাবারে আপনার প্রিজারভেটিভ থাকে,
কালার অ্যাড করা থাকে সেগুলো অ্যাভয়েড করবেন। আপনার ফ্যাট, সুগার আর সল্ট এই তিনটা জিনিস কমাতে হবে বা একদম পারলে খাবার থেকে বিয়োগ করতে হবে। তো এটা গেল আপনার ইমিউন সিস্টেম বুস্ট করার জন্য। নাম্বার 4 হচ্ছে ভিটামিন D3। তো আমরা যেহেতু এই সময়টাতে ঘরে বেশি, স্পেশালি উইন্টারে ঘরে বাইরে বেশি যাই না, তো দেখা যাচ্ছে যে ভিটামিন ডি আমাদের প্রায় সবারই নিউ ইয়র্কের কম বেশি সমস্যা থাকে। তো তাদেরকে হয়তো বুস্টার ডোজ করে খেতে হয়, সপ্তাহে একটা বা প্রতিদিন একটা করে যে মিনি ডোজ খেতে হয়। তো মনে রাখবেন যে ভিটামিন ডি পাওয়ার জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে, ভালো উপায় হচ্ছে বাইরে গিয়ে সূর্যের নিচে আপনার এক্সারসাইজ করা বা হাঁটাচলা করা। এছাড়া যদি ভিটামিন ডি তারপরে ডেফিসিয়েন্সি থাকে, রক্ত পরীক্ষার মাধ্যমে যদি ধরা পড়ে, তাহলে ডেফিনেটলি আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে অনেকে ক্যালসিয়াম নিচ্ছি, বিশেষ করে মহিলাদের বেলায় যেহেতু অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা থাকে, তো ক্যালসিয়াম নিলে কিন্তু ক্যালসিয়াম কাজ করে না ভিটামিন D3 অভাবে। তো ক্যালসিয়ামের সাথে সাথে ভিটামিন D3 নিতে হবে। আর ভিটামিন ডি শুধু ভিটামিনই না, এটা এক ধরনের হরমোনের মতো কাজ করে আমাদের বডি নর্মাল ফাংশন রাখার জন্য। তো এই জন্য ভিটামিন D3টা পর্যাপ্ত পরিমাণে থাকাটা রক্তে খুবই জরুরি। তো এটা হচ্ছে 4 নাম্বার টিপ। আর নাম্বার 5 হচ্ছে গুড ডায়েট মেনটেন করা, স্পেশালি উইন্টারের সময়। কারণ হচ্ছে যেহেতু ওয়েদার ঠান্ডা থাকে, আমরা নড়াচড়া কম করি, আমরা বাইরে কম যাচ্ছি, এরকমও দিন যায় যে 3 দিন হয়ে গেছে আমরা ঘর বের হচ্ছি না, স্নো পড়ছে। তো এই জন্য আপনাকে নড়াচড়ার মধ্যে থাকতে হবে এবং আপনার ডায়েটটাকে ওয়াচ করতে হবে। এই সিজনেই কিন্তু আমাদের বিভিন্ন রকমের অকেশন, হলিডেজ থাকে এবং আমাদের খাওয়া দাওয়া বেশি হয়। আনহেলদি খাবারটা অ্যাভয়েড করবেন এবং হলিডের সময় নিজের ডায়েটটা ওয়াচ করবেন। আমাদের সামনে 4টা হলিডে আসতেছে। অক্টোবর মাসে আমাদের দুর্গাপূজা, নভেম্বর মাসে আমাদের থ্যাঙ্কসগিভিং, ডিসেম্বর মাসে আমাদের ক্রিসমাস এবং জানুয়ারি 1 তারিখে আমাদের নিউ ইয়ার। এই 4টা হলিডে খেয়াল রাখবেন যে আপনাদের ডায়েট ঠিক মতো মেনটেন করবেন। তো এই ছিল আমাদের আজকের 5টা টিপ। আবারও কথা হবে আপনাদের সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ ইমরুল, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমি যাচ্ছি অ্যাটর্নি ইসলাম, আপনার কাছে যেটা আগে প্রশ্ন করেছিলাম যে নাগরিকত্ব যারা নিয়েছেন ইতিমধ্যেই, তাদের নাগরিকত্ব নাকি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে কোনো ধরনের শর্টফল এখানে আছে কিনা বা কোনো ধরনের ত্রুটি তারা পায় কিনা। এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? আপনার সাউন্ড প্লিজ আনমিউট করতে হবে। হ্যাঁ তাহের ভাই, সুন্দর প্রশ্ন। জি, এই বিষয়েও অনেক ক্লায়েন্ট আমরা পাচ্ছি যাদের এরকম নোটিশ দেওয়া হয়েছে যে তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। তো এগুলো তারা কারণ দর্শায় কোন কারণে তারা বাতিল করছে। তখন এইরকম চিঠি যদি কেউ পান, অবশ্যই এটা আপনারা অ্যাপিল করবেন। এটা অ্যাপিলের মাধ্যমে এটা ঠিক করা যায়। একটা জিনিস হচ্ছে যে অনেকগুলো কেস আমরা দেখেছি যেগুলোতে সামান্য, দেখেন আমাদের বাংলাদেশে যেহেতু কোনো ডাটা মেনটেন করতো না, জন্ম নিবন্ধন মেনটেন করতো না আগে, সেহেতু যখন স্কুল কলেজে বিভিন্ন জায়গায় ডিফারেন্ট ডেট অফ বার্থ স্কুলের টিচাররা দিয়ে দিত, অথবা কোনো যে আপনাকে স্কুলে ভর্তি করাতে নিয়েছে চাচা, খালো, মামা, তারা ইচ্ছা মতো ডেট অফ বার্থ দিয়ে দিতেন। এরকম অনেক দেখা যায়। তো দেখা যায় যে অনেক সময় যে এরকম ডকুমেন্ট গুলোতে ডেট গুলো চেঞ্জ, এবং আপনি যখন এখানে অ্যাপ্লাই করেছেন, এখানে সিটিজেনশিপের সময় আপনি আরেকটা ডেট অফ বার্থ ইউজ করেছেন, অন্য আপনার যে কোনো আরেকটা কাজে হয়তো আরেক সময় এরকম রংলি, মিস্টেকেনলি আপনি দিয়ে দিয়েছেন। তো এরকম ওরা ভেরিফাই করে ডকুমেন্ট গুলোকে, এবং ভেরিফাই করে যদি এরকম কোনো ইনফরমেশন পায়, তাহলে আপনাকে এই ধরনের সিচুয়েশনে পড়তে হতে পারে। আরো একটা আছে যে দেখেন, আপনি হয়তো আপনার প্যারেন্টস আপনার জন্য অ্যাপ্লাই করেছে, আপনি আপনার বাবা মার সূত্র ধরে আসছেন, অথবা আপনার মামা, খালু, চাচা কেউ একজন অ্যাপ্লাই করেছে, ফ্যামিলি মেম্বার, তারা সামওয়্যার ডকুমেন্টেশনে সামথিং মানে ডিসপ্যারিটি, ইনকনসিস্টেন্সি ছিল, যেটা এখন হয়তো সেকেন্ড রিভিউতে যে ওটা ধরা পড়ছে। এরকমও হচ্ছে যে আপনি ফ্রডুলেন্ট ডকুমেন্ট সাবমিট করেছেন। তো এগুলোর এক্সপ্লেনেশন আমাদের কাছে আছে, যেহেতু আমাদের আগে ডকুমেন্ট ছিল না। এই সিচুয়েশনের মাধ্যমে আমরা এখন আমাদের আছে বাংলাদেশে সবকিছু রেকর্ডিং হচ্ছে, জন্ম নিবন্ধন এবং এভরিথিং, বাট তখন ছিল না। সো এই জন্য হসপিটাল আপনি জন্মগ্রহণ করেছেন, হয়তো এক সময় আপনার পরের পর্যায়ে গিয়ে আপনার ডেট অফ বার্থ একভাবে স্কুলে আছে, পরে যখন আপনার কোনো এই দেশে কোনো নাগরিকদের সাথে আপনার বিয়ে হয়েছে, তখন আপনার ডেট অফ বার্থ আবার আরেকভাবে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো, রেকর্ড গুলো যেন ঠিক থাকে, এটা আপনাদের দেখতে হবে। যদি আপনি সিটিজেনও হয়ে যান, যদি এরকম ধরনের কোনো মিস্টেক থেকে থাকে, আপনার চোখে যদি সেটা ধরা পড়ে, অবশ্যই আপনি একটা অ্যাটর্নির কাছে যাবেন, এবং এটার কিভাবে মানে সমাধান করতে হয় তার একটা সমাধানের পথ আপনাকে নিশ্চয়ই বের করে দিবে। তো
সো দিস ইজ ওয়ান। আরো হচ্ছে যে যে কোনো সময়, আমরা সবসময় বলে আসছি, যা আপনি যে কোনো বেনিফিটের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, আপনি অনেস্ট ওয়েতে করা, সিনসিয়ারিটির সাথে করা বেটার। কারণ যদি আপনি মিস্টেক করেন সেটা অন্য জিনিস, কিন্তু যদি ডিলিবারেটলি ডিসঅনেস্ট হিসাবে আপনি ইনফরমেশন দেন অথবা ডিসঅনেস্টি তারা পায়, কোনো ধরনের ফ্রড পায়, তাহলে সেগুলো আপনার জন্য খারাপ হবে এবং আপনার সিটিজেনশিপকে বাতিল করে দিতে এটা তাদেরকে সহায়তা করবে। সো ভেরি ভেরি কেয়ারফুল আপনি কোন ইনফরমেশন দিচ্ছেন, এবং যতটুকু আপনার জানা আছে আপনি সত্য ইনফরমেশনটা দিবেন। আরেকটা জিনিস আমি বলি যে অনেকেই হয়তো ছোটখাটো কোনো ক্রিমিনাল কেসে অনেক বছর আগে, হয়তো 10-15 বছর আগে হয়েছে, আপনারা হয়তো মনে করতে চান না, অনেকে হয়তো ভুলেও যান। সো এ ধরনের জিনিসগুলো যখন আপনার সিটিজেনশিপের পেপারে আপনি লিখবেন, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট আপনি সত্য কারেক্ট ইনফরমেশনটা দিচ্ছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ অ্যাটর্নি ইশরাত শামীম, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর শওকত আলী, আপনার কাছে যাবো, জাস্ট 1 মিনিটে জানতে চাই যে যুক্তরাষ্ট্রের ইকোনমির যে অবস্থা, এই অবস্থায় আগামীতে মনে করা হচ্ছে যে খুব ওয়ার্স্ট রিসেশনের সম্মুখীন হতে পারে যুক্তরাষ্ট্র, আপনি কি মনে করেন? আচ্ছা, রিসেশনের ভিতর দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। রিসেশনটা সোজা বাংলা কথা হচ্ছে এই যে যখন ইকোনমিটা সব দিক দিয়ে, এমপ্লয়মেন্টের দিক দিয়ে, জিডিপির ক্ষেত্রে, তারপরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে যখন ডিক্লাইন করতে থাকে, এটাকে রিসেশন বলে। তো রিসেশনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন। কিন্তু আমার ভয় এর থেকে বড় জিনিসটা হচ্ছে ডিপ্রেশন, যেটা বলে, এটা আমরা আগেও আলোচনা করেছি যে ডিপ্রেশন যদি হয় তাহলে সোজা বাংলা কথা আমরা যেটা বলি যে ইকোনমিটা একদম তলানিতে পড়ে গেল। এটা থেকে উত্থানের উপায়টা বড় কঠিন হয়। ইট উইল টেক টাইম। সেটা কত বছর লাগবে সেটা বলা মুশকিল, শর্ট টাইমে হতে পারে। কিন্তু আমি যেটা লক্ষ্য করছি যে কারেন্ট গভর্নমেন্ট যারা হোয়াইট হাউসে আছে, তাদের এ ধরনের লং টার্ম কোনো প্ল্যান প্রোগ্রাম আমি দেখছি না। কংগ্রেস বা সিনেটের ভিতরে কোনো জিনিসের ভিতরে সিঙ্ক্রোনাইজ নাই, হোয়াইট হাউসের সাথে লেজিসলেটিভদের নাই, এদিকে সুপ্রিম কোর্টের একটা ঝামেলা বেঁধে যাচ্ছে। সবকিছু মিলে যেগুলো দেখা যাচ্ছে, শুনে ইকোনমিটা হয় কি অনেক কিছুর পর, পলিটিক্স আর ইকোনমিক্স হাইলি রিলেটেড। এখানে যদি একটা জিনিসকে একদম নষ্ট করে দেওয়া হয় তাহলে আমাদের গ্রোথ চলে না। যেমন মনে করেন গভর্নমেন্টের ফিসকাল মনিটারি পলিসির ভিতরে একটা কোঅর্ডিনেশন থাকতে হয়। ফিসকাল পলিসিটা কিন্তু পলিটিক্যাল ডিসিশন, আর ইকোনমিক পলিসি যেটা আমরা মনিটারি পলিসিটা বলি, এটা অটোনোমাস ডিসিশন বাই দি ফেডারেল রিজার্ভ যুক্তরাষ্ট্রের জন্য। এখন এর ভিতরে যদি সিঙ্ক্রোনাইজ না থাকে, এর ভিতরে যদি আপনি পলিটিক্যাল ইন্টারেস্ট খুঁজে বেড়ান, যদি সেটা হয় তখন কিন্তু ইকোনমিটা জাম্প আপ দেওয়া খুব কঠিন হয়ে যায়। তো আমি আশা করব যে আফটার November 3rd ইলেকশনের পরে যে আসুক, তার প্রথম দায়িত্ব হয়ে পড়বে যাতে আমরা গ্রেট ডিপ্রেশনের মতো একটা বিপদে না পড়ি, এটাকে জাম্প আপ করে রিসেশনটা কোনো রকম ঠেকিয়ে অল্প কিছুদিনের জন্য আপনাকে ডিপ্রেশনে যেতে হবে, তারপরে এটাকে উত্থানের জন্য যে একটা পার্মানেন্ট সলিউশন এটা নিতে হবে। কিন্তু দ্যাট ডিপেন্ডস অন যে কংগ্রেসের কি অবস্থা দাঁড়াবে। অনেক ইলেকশনে তো কংগ্রেসও যাচ্ছে এবার, তারপরে সিনেটের ইলেকশন হচ্ছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন অফকোর্স এটা হচ্ছে, সুপ্রিম কোর্টের যে বিষয়গুলো আছে, এই সবকিছু মিলেই তারপরে আমরা দেখব যে হোয়াট উইল বি দি এক্সাক্ট পিকচার of US economy. Thank you, Dr. Shaukat Ali. Janab Nazmul Hasan, any update? না, আমার কাছে এই মুহূর্তে তেমন আপডেট আর নাই। যেটি মূলত আমি একটু অধ্যাপক শওকত আলীর ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। ইকোনমির ব্যাপারটা আমার একটু ইন্টারেস্ট হচ্ছে যে হুয়াভার ইজ দি প্রেসিডেন্ট, দুইজন বলছে তাদের ইকোনমির দিকে নজর দিতে হবে, কিন্তু দুইজন তো দুই ধরনের ইকোনমিকে সাপোর্ট করেন। এবং আরেকটা জিনিস যেটা আমি একটু আগে ইশরাত আপার কথার সাথে একটা কথা একমত বলতে চাই, সেটা হচ্ছে যে কিছুদিন আগে নিউ জার্সিতে একজন ভারতীয় বংশোদ্ভূত নাগরিকের, যুক্তরাষ্ট্রের নাগরিকের সিটিজেনশিপ কেড়ে নেওয়া হয়েছিল। উনি ওনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনে ভুল তথ্য দিয়েছিল, সেই অজুহাতে ওনার সিটিজেনশিপ নিয়ে নেওয়া হয়েছিল। এবং তাহের যে কথাটি একটু আগে বলেছে যে অনেকের খুঁটিয়ে দেখা হচ্ছে, আমি যতটুকু শুনেছি যে এটা মূলত টার্গেট করা হয়েছে যারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিবার পরে গ্রিন কার্ড নিয়ে সিটিজেনশিপ নিয়েছে, তাদেরকে টার্গেট করা হয়েছে। কারণ তাদের মাধ্যমে কোনো ক্রিমিনাল এদেশে ঢুকে গেছে কিনা
সেটা দেখা হচ্ছে। কারণ আগে পলিটিক্যাল অ্যাসাইলামের কেসে তেমন ভ্যাটিং হতো না, যেই জন্য অনেক খুনিরা কিন্তু এই দেশে বিভিন্ন দেশ থেকে খুন করে আসা লোকজনও কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে যায়। এবং এখন প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিষয়টি রেজ করার পর অনেক রিপাবলিকান দলীয় সমর্থক তাদের নিজ নিজ দেশ থেকে যে সমস্ত লোক অপরাধে জড়িত ছিল তাদের সম্পর্কে তথ্য দিচ্ছে। এবং এই ব্যাপারে একটা বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। বাংলাদেশ গভর্নমেন্টই বাংলাদেশের একজন খুনের মামলার আসামি আমেরিকাতে রাজনৈতিক আশ্রয় পেয়ে গিয়েছে, বিষয়টা রেজ করেছে। অর্থাৎ বিষয়টা মোটামুটি গুরুত্বপূর্ণ আগামী কিছুদিনের জন্য। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। ইশরাত, অ্যাটর্নি ইশরাত শামী, আপনার লাস্ট কোনো কমেন্ট আছে কিছু বলার? আমাদের দর্শকদের জন্য যে আমরা সবসময় যেটা বলি যে কখনোই যদি কেউ আপনার দরজায় এসে নক করে ঘাবড়াবেন না, আপনি কাম ডাউন থাকবেন এবং আপনার কি করণীয় সেটা চিন্তা করবেন, এবং আপনার যে সিচুয়েশনে আপনি আছেন সেটাতে ঘাবড়ে গিয়ে আপনি মানে ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। সো সেটার জন্য আপনার যেটা করণীয় সেইগুলো আপনি একটা প্ল্যান করবেন এবং কি কি করবেন, কোন কোন স্টেপে কিভাবে আপনার নিজেকে প্রোটেকশনে রাখবেন সেটা আপনাকে নিজেরই তৈরি করে নিতে হবে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে হসপিটালে যদি কেউ অসুস্থ থাকেন এবং যেতে চান, আইস ইউজুয়ালি হসপিটালে এটা একটা সেন্সিটিভ লোকেশন, আইসরা ইউজুয়ালি যায় না রেড করতে হসপিটালে। সো আপনি যদি অসুস্থ ফিল করেন, ভয় পেয়ে বসে থাকার কারণ নাই, হসপিটালে যেতে পারেন। দ্যাটস ফাইন। থ্যাংক ইউ সো মাচ। ইমরুল, আপনি আপনাকে একটা প্রশ্ন করছি, 1 মিনিটে যদি বলতে পারেন। সেটি হচ্ছে যে যারা এই যে ফল সিজন, এই ফল সিজনে সকাল থেকে রাত পর্যন্ত রুটিন বলবেন যে কিভাবে লাইফ হওয়া উচিত? জি, সকাল থেকে রাত পর্যন্ত সকালে ওই যেটা বললাম যে এক্সারসাইজ করাটা রুটিনের মধ্যে রাখেন। আপনাদের সকালের দিকে এক্সারসাইজ করবেন, আর আপনাদের হেলদি খাবার খাওয়াটা যেটা কিছুক্ষণ আগে বললাম। সো বেসিক্যালি রুটিনটা এক একজনের বেলা এক এক রকম। এখন এটা নির্ভর করছে যে কার বয়স কিরকম, কার লাইফস্টাইল কিরকম। কেউ হয়তো কলেজে যাচ্ছে, কেউ জবে যাচ্ছে, কেউ হয়তো হাউস ওয়াইফ, কেউ হয়তো বয়স্ক মানুষ। তো এক একজনের রুটিন এক এক রকম, কিন্তু এক্সারসাইজটা সকালের দিকে রাখবেন। আর আরেকটা হচ্ছে যে এই যে ভালো খাবার দাবার খাওয়া, ফ্রুটস, ভেজিটেবলস, এবং যে টিপস গুলো দিলাম কিছুক্ষণ এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিচ্ছি নিয়মিত, সেগুলো জাস্ট ফলো করুন। থ্যাংক ইউ ডক্টর শওকত আলী। 30 সেকেন্ড, এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড? না, ওই যে আমাদের নাজমুল হাসান যে কথাটা বলছে যে হু উইল বি দি প্রেসিডেন্ট, এখানে একটা কথা আমাদের বলা ভালো যে প্রেসিডেন্ট আপনার যে ডেমোক্রেটিক যে নমিনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট বাইডেন কিন্তু বলেই দিয়েছে অলরেডি যে আমি প্রেসিডেন্ট হওয়ার পরপরই আমার প্রথম কাজ হবে অ্যাটলিস্ট অ্যারাউন্ড $2 ট্রিলিয়ন স্টিমুলাস রাইটওয়ে ঘোষণা করা। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধরনের কোনো ঘোষণা এ পর্যন্ত পাইনি, কিন্তু যদি সে ইলেক্টেড হয় হিটটা কিন্তু তার উপরেই যাবে। সুতরাং তার কি ইকোনমিক প্ল্যান গুলো আছে আমরা কিন্তু আজও পর্যন্ত কেউ জানে না। আমি খুব সারপ্রাইজ এন্ড শক যে একটা দেশের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে একটা ক্যান্ডিডেট তার ইকোনমিক প্ল্যানটা আজও পর্যন্ত মাত্র 5 উইকস অ্যাকচুয়ালি রয়েছে, আমরা কিছু জানি না, যদিও আমরা বাইডেনের জানে। এনিওয়ে, উই হোপ ফর দি বেস্ট। আশা করি আমরা এই বিপদ থেকে গোটা জাতি হিসেবে আমেরিকান নেশন খুবই স্মার্ট, আশা করি এর থেকে আমরা উত্তরণ পাবো। থ্যাংক ইউ ডক্টর শওকত আলী, থ্যাংক ইউ অ্যাটর্নি ইশরাত শামী, থ্যাংক ইউ ডক্টর ইমরুল কবির, থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ ডক্টর শওকত আলী। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।